বন্ধুরা, আশা করি ভালো আছেন। মুর্শিদাবাদ যা ছিল নবাবের শহর, যেখানে আজও কয়েকশো বছরের পুরনো ইতিহাস জীবন্ত হয়ে আছে প্রতিটি স্থাপত্যের দেওয়ালে। 1704 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ রাজস্ব আদায় কেন্দ্র ঢাকা থেকে স্থানান্তরিত করে মুকসুদাবাদে। তারপর দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের অনুমতি পেয়ে নিজের নামে মুকসুদাবাদের নাম পরিবর্তন করে রাখেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ একসময় বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল। এই ভিডিওতে আমি কলকাতা থেকে একদিনে কিভাবে অল্প খরচে মুর্শিদাবাদ ঘুরে দেখবেন এবং সবশেষে দেব আমার কত খরচ হয়েছিল তার বিস্তারিত তথ্য। বন্ধুরা, একদিনে যে 10টি জায়গা আপনারা ঘুরে নিতে পারেন তার নাম স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখানে বলে রাখি, মতিঝিল কিন্তু আমরা যাইনি, কারণ আমাদের হাতে সময় ছিল না। আমাদের বিকেলে 5টা 20-তে আবার ফেরার ট্রেন আছে। আপনারা কিন্তু বাকি জায়গাগুলো একটু তাড়াতাড়ি দেখলে মতিঝিলটা আপনারা কভার করে নিতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যা আমাকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ দেবে। এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে পরবর্তী সময়ে যখন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। বাইরে আছে গাড়ি, চলুন তাড়াতাড়ি। এখন সময় সকাল 6:30 আর পৌঁছে গেলাম কলকাতা রেল স্টেশনে। আজকের গন্তব্য মুর্শিদাবাদের হাজারদুয়ারি। 13113 কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস। আমার সিট পড়েছে D1-এ, 2 নম্বর সিট। এই হচ্ছে রিজার্ভেশন কোচ। এই আমাদের ট্রেনটা কলকাতা স্টেশন ছাড়লো। হাজারদুয়ারি এক্সপ্রেসে টোটাল সেকেন্ড সেটিং 3টি কোচ আছে, সেকেন্ড সেটিং রিজার্ভেশন, আর 2টি এসি চেয়ার কার কোচ আছে, আর 7টা আছে জেনারেল বগি। আপনারা যদি রিজার্ভেশন না পান, জেনারেল বগিতেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনি একটু আগে এসে লাইনে দাঁড়াতে হবে সিট পাওয়ার জন্য। ব্যারাকপুর থেকে ট্রেনটি রাইট টাইমেই ছেড়ে দিল। ব্যারাকপুর থেকে সন্দীপ উঠলো নিচে কেক নিয়ে, এখন কেক খাওয়া হচ্ছে। এখন সময় সকাল 8:17। ট্রেনটা প্রায় 3 মিনিট আগেই রানাঘাট স্টেশন পৌঁছে গেছে। এটা হলো এসি চেয়ার কার, আর এসি চেয়ার কারের সিটগুলো ঠিক এইরকম। এখন সময় সকাল 10:25 আর আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশন। ট্রেনটা মাত্র 5 মিনিট লেটেই আমরা পৌঁছে গেলাম। এই যে ট্রেনটা আমাদের নামিয়ে দিয়ে চলে গেল লালগোলার দিকে। আমরা এখন এই যে সামনে যে ফুটব্রিজটা দেখা যাচ্ছে, ফুটব্রিজের উপর দিয়ে উঠে গিয়ে এই যে এটা বাঁ দিক দিয়ে
আমরা যাব এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেই টোটো অটো বুক করে নেব আজকের সাইট সিনের জন্য। এটা হলো মুর্শিদাবাদ স্টেশনের বাইরের দিকটা, আর বাঁদিকে আছে রিজার্ভেশন কাউন্টার, আর এই বাইরে পেয়ে যাবেন এই টোটো। এখান থেকে আপনারা সাইট সিনের জন্য টোটো বুক করে নিতে পারেন। মুর্শিদাবাদ স্টেশনের বাঁদিকে আসলেই আপনারা পেয়ে যাবেন টাঙ্গা স্ট্যান্ড। এই টাঙ্গা স্ট্যান্ডে এই ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে কিন্তু পুরো প্যাকেজটাই কিন্তু এই ঘোড়া গাড়িতে সাইট সিন করে নিতে পারেন। এই টাঙ্গা স্ট্যান্ডেই এই সাদিবুল ভাইকে পেয়ে গেলাম, উনি এই সাইট সিনের প্যাকেজটা করায় এই ঘোড়ার গাড়িতে। আচ্ছা দাদা, কি কত পড়বে প্যাকেজ সাইট সিনে, আর কি কি দেখাবেন? কাঠগোলা বাগান দেখাবো, জগৎ শেঠের বাড়ি দেখাবো, নসিপুর রাজবাড়ি দেখাবো, মাহান্ত আখড়া দেখাবো, তারপর মির্জাফরের বাড়ি দেখাবো, মির্জাফরের 1100 কবর দেখাবো। দেখিয়া আমরা হাজারদুয়ারি নামাবো লাস্টে, জীবন্ত সমাধি দেখিয়ে। ওকে, এ টোটাল কত লাগবে প্যাকেজ? আপনারা যদি দুজন থাকে তাহলে 880 টাকা পড়বে। 880 টাকা? হ্যাঁ। আর ইয়ে কত, মানে সময় কতক্ষণ লাগতে পারে আনুমানিক? আনুমানিক 2 থেকে 3 ঘন্টা টাইম লাগে, সেখানে 4 ঘন্টাও লাগলেও কিছু বলি না আমরা। 4 ঘন্টার মধ্যে এই সব কটা পয়েন্ট দেখা হয়ে যাবে। ওকে, লাস্টে আমরা হাজারদুয়ারি নামাই। লাস্টে হাজারদুয়ারি নামিয়ে দেবেন আমাদের। 10 টাকা করে ভাড়া, যে কোনো গাড়িতে চলবে, যে কোনো গাড়িতে আবার স্টেশনে চলে আসতে পারবো। ওকে ওকে, উঠলাম। এখানে বসবো দাদা? হ্যাঁ দাদা, তোমার ফোন নম্বরটা বলো তো। 62 96 12 49 29। হ্যাঁ, ওকে। আমরা এই দাদার গাড়িতেই হাজারদুয়ারি যাব প্রথমে। টঙ্গা গাড়িতে যাওয়ার একটা সুন্দর অভিজ্ঞতা। আমরা টঙ্গা গাড়িতে বসে পড়েছি, প্রথমেই যাচ্ছি হাজারদুয়ারি। মুর্শিদাবাদ স্টেশন থেকে এই টঙ্গা গাড়িতে হাজারদুয়ারি যেতে 10 টাকা করে নেয়। আপনারা টোটো করেও যেতে পারেন, টোটোতেও 10 টাকা ভাড়া। মানে মুর্শিদাবাদ স্টেশন থেকে হাজারদুয়ারি যে কোনো যানবাহনেই 10 টাকা ভাড়া। আমরা টঙ্গা গাড়িতে বসে পড়েছি আর যাচ্ছি প্রথমেই মুর্শিদাবাদের বিখ্যাত হাজারদুয়ারি। এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা। এই টঙ্গা গাড়িতে সময় লাগতে পারে 15 মিনিট মতো। আপনারা যদি মুর্শিদাবাদ আসেন, আমার সাজেশন থাকলো আপনারা কিন্তু একবার হলেও এই টঙ্গা গাড়িতে উঠবেন, এক অন্যরকম ভালো লাগা। এটা গেট হাজারদুয়ারি, সামনে পড়ছে হাজারদুয়ারি ত্রিপুরা গেট। এই হচ্ছে হাজারদুয়ারির পুরাতন গেটটা। পুরাতন গেট, আর এটা হাজারদুয়ারি জেপি গেট। আচ্ছা, আর বাঁদিকে কি আছে? ওটা চাঁদনি চক মসজিদ। বাঁদিকে চাঁদনি চক মসজিদ, আর এই যে গেট, আর এইটা হচ্ছে এন্ট্রি গেট। আমরা ভিতরে যাব, আর ঢুকেই বাঁদিকে দেখতে পাবেন একটা টিকিট কাউন্টার। এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারের পাশেই টয়লেট আছে, আপনারা এখানে যদি দরকার হয় ইউজ করতে পারেন। আর এই গেটের পাশেই ক্লক রুম আছে, এখানে আপনাদের জিনিসপত্র এখানে জমা দিয়ে আপনি ঘুরতে পারেন। আচ্ছা দাদা, এটা কি চার্জেবল? না, জিনিসপত্র রাখা ফ্রি? আচ্ছা, কি কি রাখা যায় এখানে? ব্যাগ রাখা যায়? লাগেজ আছে, ক্যামেরা আছে, ল্যাপটপ আছে, ট্যাব আছে। আচ্ছা, লাগেজ ক্যামেরা সব কিছু এখানে রাখা যায় না? ওকে, থ্যাংক ইউ। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। টিকিট পড়লো 25 টাকা করে। 25 টাকা করে আপনাদের এখানে এন্ট্রি ফি। মুর্শিদাবাদের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো হাজারদুয়ারি।
এই রাজপ্রাসাদটির স্থাপন করেছিলেন নবাব হুমায়ুন শাহ। এটি তৈরি করতে প্রায় 4 বছর সময় লাগে, যা শুরু হয়েছিল 1829 সালে এবং 1837 সালে শেষ হয়েছিল। মোট খরচ হয়েছিল 17 লক্ষ টাকা। এখানে 1000টা দরজার মধ্যে 900টি দরজা আসল, 100টি নকল। বর্তমানে এটি একটি সুন্দর মিউজিয়াম, যেখানে তৎকালীন বহু জিনিস যেমন নবাবের ব্যবহার এর জিনিস থেকে শুরু করে বিভিন্ন ছবি, আসবাবপত্র ও যুদ্ধের অস্ত্র রাখা আছে। এটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। শুক্রবার এটা বন্ধ থাকে। ভেতরে ছবি তোলার নিষেধ ও ক্যামেরা সহ প্রবেশ অধিকারে নেই। মোবাইল সুইচ বন্ধ করেই ভেতরে প্রবেশের অনুমতি পাওয়া যায়। এই হাজারদুয়ারির বাঁদিকে আছে এই যে দেখতে পাচ্ছেন, এইটা সেই ওয়াচ টাওয়ার যেটাকে বলা হয়। এখানে একটা ঘড়ি লাগানো আছে, আর আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দিকে পেয়ে যাবেন সেই ইমামবাড়া। এই ইমামবাড়াটা সারা বছর বন্ধ থাকে, শুধু মহরমের সময় 10 দিনের জন্য খোলে। এই দিকে হচ্ছে সেই ইমামবাড়া, আর তার বাঁদিকে আপনি যে দেখতে পাচ্ছেন এই যে মক্কা মদিনা, এটা বানিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। এটাই একমাত্র যেটা জিনিস যেটা নবাব সিরাজউদ্দৌলা বানিয়েছিলেন, আর বাকি হাজারদুয়ারিতে যা যা আছে কিছুই নবাব সিরাজউদ্দৌলা তৈরি নয়। আর এই তার সামনেই আছে সেই বিখ্যাত বাচ্চা কামান। বাচ্চা অলি তোপ জাহান কোষের মতোই একটি বিশাল কামান দেখতে পাওয়া যায় হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়ার মাঝখানে, সিরাজের মদিনার পাশেই। কামানটি 18 ফুট লম্বা, ওজন 16,880 পাউন্ড। কামানটিতে 3টে চেম্বার আছে। ঢাকা থেকে জলপথে মুর্শিদাবাদ কামানটি আনবার সময় নৌকাডুবি ঘটে। পরে নবাব হুমায়ুন যার সময়ে গঙ্গা গর্ভ থেকে এটিকে উদ্ধার করা হয়। শোনা যায় কামানটি একবারই ডাকা হয়েছিল এবং তখন কামানটির প্রচণ্ড আওয়াজে অনেক মহিলার গর্ভপাত ঘটে। এই জন্যই এর নাম বাচ্চা অলি তোপ। এই কারণে কামানটি আর কখনো দাগা হয়নি। সিরাজের মদিনা কথিত আছে, মদিনা নির্মাণের সময় নৌশেরি বানু বেগমের সমাধিতে রাখা পবিত্র মক্কা মদিনার মাটি সিরাজ খালি পায়ে নিজে মাথায় করে নিয়ে আসেন, এখানে রাখেন। তারপর মদিনার ভিত্তি স্থাপন হয়। মদিনাটি হাজারদুয়ারি ও বর্তমান ইমামবাড়া ঠিক মাঝখানে। মদিনাটির দরজা ছিল মূল্যবান রত্ন দ্বারা খচিত। মীর কাসিম যখন রাজধানী পরিবর্তন করে মুঙ্গেরে নিয়ে যান, তখন ওই রত্নগুলো দরজা থেকে তুলে নিয়ে যায়। আমাদের হাজারদুয়ারি দেখা হয়ে গেছে। এবার বাইরে গিয়ে একটা টোটো বা গাড়ি বুক করব বাকি সাইট সিনগুলো দেখার জন্য। এবারের গন্তব্য আজিম উন্নিসার সমাধি। আজিম উন্নিসা ছিলেন মুর্শিদ কুলিকার কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজা উদ্দিনের মোহাম্মদ খানের স্ত্রী। 1734 সালে তার দ্বারা এই স্থানে নির্মিত একটি মসজিদ নির্মিত হয়, কিন্তু এই মসজিদটি নদী দ্বারা আংশিকভাবে ভেঙে যায়। তার একটি ছোট অংশ অবশিষ্ট আছে। জায়গাটি খুব সুন্দর, বাগানে সাজানো আছে। একটি মিথ প্রচলিত আছে যে তিনি এতই নিষ্ঠুর মহিলা ছিলেন যার জন্য তার স্বামী তাকে জীবন্ত কবর দিতে বাধ্য হয়েছিলেন। যাই হোক, এটি শ্রবণ মতো, কিন্তু এর কোনো সত্যতা যাচাই এখনো হয়নি। এই সেই মসজিদ যেখানে মির্জাফর নামাজ পড়তেন। আর এইটা হচ্ছে ডান দিকেই নবাব মির্জাফর তার পরিবারের 1100 কবরস্থান। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। এই যে আমি টিকিট কেটে নিলাম, 10 টাকা এন্ট্রি ফি। এবার আমরা যাব মির্জাফরের বাড়ি দেখতে। তবে বাড়িটা ভিতরে ঢুকতে দেয় না, আমরা শুধু গেটটাই শুধু দেখব।
আমাদের এখন পরবর্তী গন্তব্য নসিপুরের আখড়া। এখন আমরা আছি নসিপুর আখড়াতে। নসিপুর আখড়াতে এন্ট্রি ফি আছে 20 টাকা। নসিপুর আখড়ার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। এখানে দেখুন সেই পিতলের রথ। এই পিতলের রথটি কিন্তু রথের সময়, প্রতি বছর রথের সময় বের হয়। নসিপুর রাজবাড়ির নিকটেই রামানুজ সম্প্রদায়ের সাধুদের এই আখড়াটি দেখতে পাওয়া যায়। রামানুজ সম্প্রদায়ের শিষ্যগণের দান করা ধনসম্পত্তি দিয়েই এই আখড়ার খরচ চলে। আখড়ার মহান্তকে আজীবন ব্রহ্মচর্য পালন করতে হয়। এখানে ঝুলন ও রথযাত্রার সময় মেলা বসে। আখড়ায় পিতল ও কাঠের রথ আছে, আর আছে সম্পূর্ণ চাঁদের তৈরি 14 ফুট উচ্চতায় একটি রথ। আগে ছিল কাঠের চাকা, পরবর্তী এখন টায়ারের চাকা লাগানো হয়েছে, এই কারণে রথগুলোকে নিয়ে যেতে আসতে সুবিধার জন্য। এই হলো সেই বিখ্যাত 80 টাকার গাড়ি। দেখুন গাড়িটা 80 টাকা দিয়ে কিনেছিল তখনকার দিনে। লীলা হয় আর শ্রাবণ মাসে 5 দিন ঝুলন যাত্রার উৎসবগুলো করা হয়। আর আপনারা একটু অপর দিকে দেখে নেবেন, বর্তমানে এখন কয়েকটি ঝাড়বাতি দেখতে পাচ্ছেন। এই ঝাড়বাতিগুলোকে নবাবী পিরিয়ডে আনা হয়েছিল ইংল্যান্ড থেকে। এই হাড়ি ঝাড়, পুরো ঝাড়, গিলাস ঝাড়, এই বিভিন্ন ঝাড়গুলোকে বলা হতো বেলুয়ারির ঝাড়। তখনকার দিনে এই ঝাড়গুলোকে জ্বালানো হতো মোমবাতি দিয়ে। বর্তমানে এখন এগুলোকে ইলেকট্রিক লাইটের সিস্টেম করে দেওয়া হয়। আর আপনারা এখানে দাঁড়িয়ে একটু ব্যাক করে ফাঁকা জায়গাটা দেখে নেবেন। আখড়া মানে হলো কুস্তি করা জায়গা। আগে কুস্তি করার লোক এই জায়গাটাতে মাহাত্ম ভগবান দাসের আমলে। তখন কিন্তু এই টালিগুলো পাতা ছিল না, পুরোটা সাদা বালির উপরে কুস্তিটা হতো। এখন কুস্তিটা বন্ধ হয়ে গেছে। আষাঢ় শ্রাবণ মাসে এখানে 5 দিন যাত্রা বাউলের অনুষ্ঠান করে করা হয়। তখন এই চারিপাশটা দেখছেন মানুষজন বসে যাত্রা বাউলের অনুষ্ঠানগুলো দেখে। তাছাড়া ওপর থেকে 3টে সাইড ফাঁকা আছে, মানুষজন বসে ওপর থেকেও যাত্রা বাউলের অনুষ্ঠানগুলো দেখে। তখন টোটালে 5 দিন থাকা খাওয়া পুরোটাই ফ্রি থাকে। 5 দিন টিকিট প্রবেশ মূল্য তখন কিছুই লাগে না। আমরা এখন দাঁড়িয়ে আছি নসিপুর রাজবাড়ির সামনে। এই যে রাজবাড়িটা পিছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটা হাজারদুয়ারির মতো দেখতে, যার জন্য এটাকে দ্বিতীয় হাজারদুয়ারিও বলে। এটা হলো নসিপুর রাজবাড়ি যাওয়ার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে। আমি এই যে টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য 20 টাকা। সেই প্রাচীন যুগের নথি যারা রিসার্চ করে তারা এসে খোঁজে। এগিয়ে আসুন। এই ঘরেও তাই, এই ঘরেও তাই, পুরানো নথি, পুরানো আলমারি। ভাববেন না নতুন, 250-300 বছর আগের জিনিস। কেরোসিন তেলের কর, ধূপকাঠি স্ট্যান্ড, পাঞ্চিং মেশিন, মিহিদানা করত কর্মচারীদের ব্যবহৃত জিনিস। এই গার্ডেনটা ছিল নাচমহল। তখন তো গার্ডেন ছিল না, চারিদিকটা চিক দিয়ে ঘেরা ছিল, ওপরে কাভার ছিল, ভেতরে গ্যাস লাইট জ্বলতো। ওই যে পোস্টগুলো পোতা আছে, কার্বাইডে আলো জ্বলতো। হীরাবাই নর্তকী 1 ঘন্টা নাচ করলে 5000 স্বর্ণ মুদ্রা পেত। এইভাবে ব্রিটিশদের নবাবদের খুশি করতেন, আর ওই সুযোগে জোর করে খাজনা আদায় করতেন। না দিলে লুটপাট করতেন। এনার বাহিনী ছিল, ক্ষমতা ছিল, যা ইচ্ছা করেছে। তখন তো সরকার ছিল না, তখন গণতন্ত্র ছিল না। মহারাজা রঞ্জিত সিং তার পরবর্তী জেনারেশন এখানে 2টো উৎসব করেছে, রথ এবং ঝুলন। প্রতিবার ঝুলনের সময় যাত্রা হয়, বাইরে হয় মেলা। আবার সিনেমার শুটিংও হয়, যেমন 2009 সালে বেহুলা হয়েছিল। এই আলপনাটা বেহুলার, এটা শুটিংয়ের জন্যই বিখ্যাত। প্রতিদিনই শুটিং হয়, ছোট শুটিংগুলো রোজ হয়। দেয়ালের গায়ে আর্টের কাজগুলো টেরাকোটা। বাঁকুড়া, বিষ্ণুপুরে পাবেন। পোড়ামাটিকে নরুন দিয়ে কেটে কেটে তৈরি টেরাকোটা। বাইরে আছে গাড়ি, চলুন তাড়াতাড়ি। অষ্টধাতুর মূর্তি আছে 6টা। রাম, সীতা, ভরত, শত্রুঘ্ন, লক্ষণ, হনুমান। 250 বছর আগের মন্দির, এখনো নিত্য সেবা হয় এই মন্দিরে। হ্যাঁ, এখানে ঝুলন যাত্রা উপলক্ষে রূপর সিংহাসনে রামচন্দ্রকে নামানো হয় এবং দোলানো হয় 5 দিন 5 রাত্রি। এ কালীর জীব নাই, এটাকে বলা হয় রক্ষাকালী। এই লাইফে প্রথম দেখলেন মায়ের পায়ের তলে বাঘ। কালী, দুর্গা, লক্ষ্মী 3 শক্তি বিরাজমান। এখানে কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো হয়। যে যা মানসা করে পূর্ণ হয়। আপনি ভক্তিভাবে প্রণাম করুন,
আর যেটুকু পারবেন মায়ের নামে একটু প্রণামী দেবেন। এই প্রণামীর ভরসাতেই মায়ের সেবা হয়, প্রত্যেকেই দেয়। যা পারবেন ওই থালায় দিয়ে দিন, আপনার যাত্রা মঙ্গল হবে, মনস্কামনা পূর্ণ করবে, সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, রক্ষাকারী। আমাদের পরবর্তী গন্তব্য জগৎ শেঠের বাড়ি। এখন দাঁড়িয়ে আছি জগৎ শেঠের বাড়ির গেটের সামনে। এই যে দেখুন বাড়িটা, এর ভিতরে প্রবেশ করব। ডান দিকেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার, যেখানে প্রবেশ মূল্য 30 টাকা। হাজারদুয়ারি প্যালেস থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে জগৎ শেঠের বাড়ি। এখানে ছিল শেঠের কাছারি বাড়ি, বাসস্থান, বাগান ও মন্দির। ভাগীরথীর পশ্চিম পাড়ে ছিল টাকশাল। কালের স্রোতে প্রায় সবই ধ্বংস। বর্তমান জগৎ শেঠের বাসস্থানটি গ্রহণশালা হিসেবে খুলে দেওয়া হয়েছে পর্যটকের জন্য। গ্রহণশালা রয়েছে শেঠ পরিবারের ব্যবহৃত আসবাব, ফুলদানি, বাগান চেয়ার, টেবিল, তৈলচিত্র, সোনা ও রূপর মুদ্রা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সৈনিকদের পোশাক, সোনার উপর জারি করা নিয়মিত বেনারসি শাড়ি। সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। এই যে দেখুন উপর থেকে গুপ্ত গুহাটা দেখা যাচ্ছে, আমরা ওখানে যাব। এই হলো সেই গুপ্ত ঘর, মাটির তলা দিয়ে যেতে হবে। এই দেখুন পুরো সিঁড়িটা নিচের দিকে চলে গেছে, এইভাবে যেতে হবে। ভিতরে ভিডিও করা বারণ থাকার জন্য আমি আর কোনো ফটো বা ভিডিও তুলতে পারিনি। আমরা এখন ঢুকে পড়েছি এই কাঠগোলা বাগান বাড়ির ভিতরে। ভিতরটা কিন্তু খুব সুন্দর, একটা শান্ত পরিবেশ। চারদিকে প্রচুর গাছ আছে, আম গাছ আছে, বিভিন্ন ধরনের বড় পুরনো গাছ আছে। বেশ ভিতরটা বেশ ঠান্ডা। এখানে এন্ট্রি ফি আছে 30 টাকা, 30 টাকা করে লাগবে। ভিতরটা কিন্তু বেশ সুন্দর বাগান আছে। এই যে দেখো, আমি চারদিকটা ঘুরিয়ে দেখাই। আর এই বাগানটা বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে। এটা হলো সেই কাঠগোলা বাড়ির সুড়ঙ্গ পথ। এখান দিয়েই নবাবরা যাওয়া আসা করত। কাঠগোলা বাড়িটির নাম নিয়ে দ্বিমত আছে। অনেকে বলে এটা কাঠ গোলাপের বাগান বাড়ি, আবার অনেকে বলে কাঠগোলা বাগান বাড়ি। হয়তো কাঠ গোলাপ নামই সময়ের সাথে পরিবর্তিত হয়ে কাঠগোলা হয়েছে। যাই হোক, এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা ঘুরতে মোটামুটি আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগতে পারে। এই বাড়িতে নিচতলায় মিউজিয়াম আছে, উপরতলাও মিউজিয়াম আছে। আমি গেছিলাম নিচতলায়, উপরতলায় যেতে গেলে আলাদা টিকিট লাগবে, তা সেটা আমরা যাইনি। এই বাগানের ভিতরে কিন্তু আমিষ খাওয়া বারণ আছে, এই জন্য বিভিন্ন জায়গায় আমি বোর্ড দেখতে পাচ্ছি আমিষ খাওয়ার কঠোরভাবে নিষিদ্ধ। ভিতরটা কিন্তু খুব সুন্দর ফুলের বাগান সাজিয়ে রেখেছে। দেখুন কি সুন্দর লাল ফুল ফুটে আছে। বাঁদিকে দেখুন প্রচুর গোলাপ ফুলের চাষ। এখানে এক সময় প্রচুর গোলাপ ফুলের বাগান ছিল। আর এইদিকে ডান দিকে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, অ্যাস্টার ফুল। বেশ দারুণ সাজিয়ে রেখেছে জায়গাটা। ভেতরে একটা মন্দির আছে, এটা হলো জৈন মন্দির। আমি ভিতরটা যাব। মন্দিরের সামনেটা বেশ সুন্দর, এই দেখুন সাজানো আছে ফুলের গাছ দিয়ে। ভিতরে কি কি ঠাকুর আছে? আদিনাথ, পরেশনাথ, মহাবীর। ওকে, আমরা এই কাঠগোলা বাগান বাড়িটা দেখলাম। আমার কিন্তু বেশ ভালো লাগলো। ভিতরটা খুব সুন্দর সাজানো আছে, আর বেশ ফুলের বাগান টাগান দিয়ে বেশ ভালোই সাজানো আছে। সন্দীপ, তোমার কেমন লাগলো? খুব ভালো, পুরনো ঐতিহ্য, অনেক বড়। আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে।
হ্যাঁ, জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে। আপনারা যদি মুর্শিদাবাদ ভিজিট করতে আসেন অবশ্যই এই কাঠগোলা বাগান বাড়িটা অবশ্যই দেখে নেবেন। এখন দাঁড়িয়ে আছি কাটরা মসজিদের সামনে। এই মসজিদটা মুর্শিদ খলিফা তৈরি করেছিলেন। এখানে একসময় প্রচুর লোক একসাথে নামাজ পড়তে পারত। আমি ভিতরে যাচ্ছি। মুর্শিদ খলিফা ইনি ছিলেন সর্বপ্রথমে দক্ষিণ ভারতের ব্রাহ্মণ পরিবার সন্তান। আচ্ছা। মুর্শিদ খলিফার নিজের নামটি ছিল সুদর্শন নারায়ণ মিশ্র। এই মুর্শিদ খলিফার পিতামাতা এককালীন ছোট জাত কিন্তু দেখতে পাতাম, সমাজ বিরোধী ছিল। তখন সে বর্গীয় হামলা ডাকাত। এই বর্গীয় কিন্তু ছোট ছোট বাচ্চা কিনা বাচ্চা করতে বাইরে নিয়ে। আচ্ছা। তখন এই মুর্শিদ খলিফাকে ছোট বাচ্চা অবস্থায় সমাজ থেকে কোন এক বর্গী মাঠা এরা কিন্তু কীর্তন করে নিয়ে চলে যায় এবং বিক্রি হয়ে যায় ইস্পাহান। আচ্ছা। ইস্পাহান এক ধনী হাজি, তার নাম ছিল নবাব শরীফ। তার কাছে যখন বিক্রি হয়ে যায় সেই ধনী কিন্তু মুর্শিদ খলিফাকে নিজের সন্তানের মতো তাকে মানুষ করে। কিন্তু যখন বড় হয়ে যায় তখন নবাব শরীফ বলেছিল যে তোমাকে তো আমি মানুষ করছি, তুমি এবার তোমার সমাজে চলে যাও। বলতে হতো আমি কোন সমাজ সমাজ আমি চিনি না, আপনার কাছে মানুষ হয়েছি, আপনার এখানে আমি থাকবো। তো বলতে ঠিক আছে, তোমাকে এক জায়গায় পাঠাবো। কোথায়? দিল্লি। আমার উপরে আছে সে দিল্লি সম্রাট আওরঙ্গজেব যেটা বলবে সেটা হবে। আচ্ছা। তখন দিল্লি গিয়ে উনি মুর্শিদ খলিফা নিজের ইচ্ছা অনুসারে ওখানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আচ্ছা। তখন ওকে বাংলা দেওয়ান করে পাঠায়। তখন মুর্শিদ খলিফা চলে যায় ঢাকায়। বাংলার রাজধানী ছিল আমাদের আগে ঢাকাতে। আচ্ছা। আর ও পাশে আপনার কামানটা দেখেছেন, জাহান করে কামান, কামানটা ঢাকায় ছিল। ওই কামানটি সব করে মুর্শিদ করে ঢাকায় সমস্ত কর খাতা এসব ট্যাক্স এগুলো আদায় করে সব দিল্লি পাঠায়। দিল্লির যে অভাবটা ছিল সব অভাবটা মিশে গেল এবং ঢাকার রাজধানীটা এখানে আনে। এখানেও সেই সঙ্গে কামানটা নিয়েছেন, জাহান করে কামান। কামানের সাথে উনি এখানেও কর আদায় করে দিল্লি পাঠান। আচ্ছা আচ্ছা। তখন ওনার কাছে খুশি আওরঙ্গজেব ওনাকে 3টি স্টেট বা রাজ্য ওনাকে দান করে, বাংলা, বিহার, উড়িষ্যা। আচ্ছা। প্রথম নবাব হলো মুর্শিদ খলিফা। এই জায়গাটার নাম ছিল মুর্শিদাবাদ। মুর্শিদ খলিফার নাম হয় ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আর বলেছিলেন ওনাকে যে তোমার নিজের ক্ষমতায় মুর্শিদাবাদে একটা মসজিদ তোমাকে তৈরি করতে হবে। তখন মুর্শিদ খলিফা এই মসজিদটি বানায়। আচ্ছা। লাস্টে উনি বলে গেছেন যদি আমি কোনো ভোট ডুটি করে থাকি কোনো সময় কাজে, তাহলে আমার কবরটা থাকবে মসজিদের সামনে গিরির তলায়। যত লোক এখানে নামাজ পড়তে আসবেন সব ওনার বুঝিয়ে সেখানে নামাজ পড়বে, ওই পায়ে পদ্মসূরিটা ওনার বুকে পড়বে, উনি ওখান থেকে মুক্তি লাভ করবেন। আচ্ছা। এটা ওনার আশা ছিল। তাই দেখুন সিঁড়ির নিচে কবরটা। তো সেই সিঁড়ির নিচে ওনার কবর দেওয়া হয় সেই তার কথা মতো। হ্যাঁ, এগুলো সব 1897 সালে ভেঙে গেছে। এই সামনে দুটো ভেঙে গেছে। হ্যাঁ, পূব সাইড। হ্যাঁ। আর পশ্চিম সাইড যে দুটো ওটা পিছন দিক। হ্যাঁ। এই যে মন্দির। আর এই বাদিকে আবার মন্দিরও প্রতিস্থাপন করেছিলেন না? এটা কি তখনকার প্রতিস্থাপন? 1723 একই সঙ্গে, কিন্তু হলে রিপেয়ারটা হলো এবার। আচ্ছা আচ্ছা। যত নতুন একটা মন্দির। মন্দিরটা দেখুন চলে আছে সরকার ব্যারিকেড করে। হ্যাঁ। এটা বাইরে করে দেয়। হ্যাঁ। এই যে কাটরা মসজিদের সামনে আমাদের হরেকৃষ্ণ দেবনাথ বাবু আমাদের ঘুরিয়ে দেখালেন। ইনি এখানকার গাইড, ইনি কিন্তু খুব সুন্দর ভালো আমাদেরকে বোঝালেন জায়গাটা, বেশ খুব সুন্দর ভালো। তা আপনারা যদি এখানে আসেন একটা গাইড নেবেন, গাইড নিলে কিন্তু বেশ ভালো বুঝতে পারবেন জিনিসটা, এর ইতিহাসটা ভালো বুঝতে পারবেন, গাইডটা ভালো ডিটেলে বলে দিতে পারবে। এখন যাব জাহানকোষা কামান দেখতে। এই এখন পৌঁছে গেছি জাহানকোষা কামানের এখানে, ভিতরটা যাব। জাহানকোষা কামান কাটরা মসজিদ থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে ছিল মুর্শিদুলি খাঁয়ের গোলাবাদর রাখার স্থান। সেই কারণে জায়গাটির নাম তোপখানা। তার সের নির্দেশ ইতিহাস বিখ্যাত এই জাহানকোষা কামান। কামানটি দীর্ঘদিন ধরে গাছের গোড়ায় আটকে ছিল। বর্তমানটি বেদির উপর একটি বসানো হয়েছে। দৈর্ঘ্য 8 ফুট, পরিধি 4 ফুট। কামানটির গায়ে রয়েছে 9টি পিতলের ফলকখণ্ড, যেখানে ফরাসি ভাষায় লেখা রয়েছে কামানটির জন্ম ইতিহাস। যারা একটি রাত এখানে থাকতে চাইছেন, মুর্শিদাবাদ স্টেশনের কাছে কিছু হোটেলের নাম এবং বুকিং ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমার সাজেশন থাকলো বুকিং করার আগে ইন্টারনেটে একবার যাচাই করে নেবেন। আমার কত খরচ হয়েছিল
তার বিবরণ আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চলে আসলাম মুর্শিদাবাদ স্টেশনে। এখন সময় বিকেল 5:20। আমাদের আজকে আবার ফেরার ট্রেন আছে, কলকাতা যাব এই ট্রেনে। আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।